গল্প নায়েবান বধূ পর্ব ৪। তখন ঘড়ির কাঁটা সকাল ১১টার ঘরে। এমন সময়ই চৌধুরী বাড়ির সামনে এসে অহনের গাড়িটা থামল। গাড়ি থামতেই ওরি আর দেরি করল না, ঝটপট দরজা খুলে বেরিয়ে পড়ল। অহন কপালে ভাঁজ ফেলে ওরির লাফালাফি দেখল, তবে কিছু বলল না। এদিকে ওরি চৌধুরী বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখতে পেল ড্রয়িং রুমে সব মহিলাগণের আড্ডা বসেছে। অহনের দাদিমার পাশে আরেকজন এমন বয়সী নারীকে দেখে ওরির এক মুহূর্ত সময় লাগলো চিনতে যে এটা অহন স্যারের নানুমা। ওরি ওনাকে দেখেই একটু থেমে গেল, এরপর ইতিউতি করে সামনে এগিয়ে গেল। নানুমাকে নিয়ে জিহাদ ভাই যা ভয় দেখিয়েছে তাকে বলার বাইরে। অপরদিকে এদের মধ্যে সর্বপ্রথম ওরিকে খেয়াল করল মণি। সে এই বাড়িতে কাজ করে, এই বাড়িতেই থাকে। বয়সটা অহনের ছোট ভাই অয়নের মতো। তার কোনো পরিবার নেই। আগে রাস্তায় রাস্তায় বোতল টোকাতো। কয়েক বছর আগে অহন তাকে নিয়ে এসেছে এখানে। এখন তার কাছে এই বাড়ির মানুষগুলোই একটা পরিবার। সে ওরিকে দেখতেই ভরা আসরে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, ওই তো দেখেন সবাই, নতুন বউ আইয়া পড়ছে। মনির কথায় সবার মনোযোগ গিয়ে পড়ল ওরির ওপর। জাহানারা বেগম হেসে মুখে একটা পান পুড়ে দিলেন। দূরে দাঁড়িয়ে থাকা ওরির উদ্দেশ্যে বললেন, কিরে, খাড়াই আসোস ক্যা? আয় আয়, এখানে আয়। ওরি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। অহনও এই ফাঁকে গাড়িটা গ্যারেজে রেখে বাড়িতে প্রবেশ করল। একবার আর চোখে ওরিকে দেখে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। সে সব সময় এমন আড্ডা এড়িয়ে চলে। তাছাড়া তার কাজ আছে, সময় নেই, সেসব শেষ করতে হবে। এদিকে ওরিকে দেখে আড্ডায় থাকা আরশিয়া উঠে গেল। ওরিকে দেখলেই তার সর্বাঙ্গ জ্বলে ওঠে। সবার মনোযোগ ওরির দিকে থাকায় আরশিয়া উঠে যাওয়ার দিকে কেউ তেমন খেয়াল দিল না। সে তো এখানে আসতেই চাচ্ছিল না, তবে রুহিপু টেনে নিয়ে এসেছে, তাই আসতে হয়েছে। মূলত সেদিনে অহনের চর খাওয়ার পর থেকেই আরশিয়া আবার আগের মতো চঞ্চল হয়ে গিয়েছে। সে বুঝে গিয়েছে এভাবে কাকুতি মিনতি করে অহন ভাইকে পাওয়া যাবে না, তাকে মাথা খাটাতে হবে। তাই মাঝখান দিয়ে গতকালকে অহনের কাছে ক্ষমা চেয়েছে সব কিছুর জন্য। অহন প্রথমে রেগে থাকলেও পরে ক্ষমা করে দিয়েছে, সাথে বলেছে ওরির কাছেও যেন সরি বলে। আরশিয়া শুধু মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল। ওরি ধীরে ধীরে হেঁটে গিয়ে সেখানে পৌঁছালো। জাহানারা বেগম হাত বাড়িয়ে ওকে টেনে নিয়ে অহনের নানুমা জুবাইদা বেগমের সামনে দাঁড় করালেন। পান খাওয়া লাল দাঁত নিয়ে হাসতে হাসতে ওরির থুতনি ধরে বললেন, দেহেন বিয়ান দেহেন, আমাগো অহনের বউ দেহেন, একখান চাঁদের লাহাইয়েন মাইয়া আনছি, আমনের পছন্দ হইব। জুবাইদা বেগম তীক্ষ্ণ চোখে ওরিকে একদম নিচ থেকে উপর পুরোটা পর্যবেক্ষণ করলেন। এরপর হাত দিয়ে কাছে ডাকলেন। ওরি ভয়ে ভয়ে এগিয়ে গেল। চোখের যা তীক্ষ্ণ দৃষ্টি, বাবা, একদম মনে হয় যেন ভেতরে পুড়ে ফেলছে, অনেকটা অহংসারের মতোই। ওরি এগিয়ে যেতেই জুবাইদা বেগম ওরির এক বাহু ধরলেন। এরপর ভ্রু কুঁচকে সন্দিহান স্বরে বললেন, তুমি ওরি তো, তাই না? ওরি প্রথমে অবাক হলো ওনার এত শুদ্ধ উচ্চারণ আর বাচনভঙ্গি দেখে। পরক্ষণেই মনে পড়ল উনি তখনকার শিক্ষিকা ছিলেন কিনা। তাই এটা অস্বাভাবিক কিছু না। ওরি মাথা নেড়ে সায় জানালো। ওরির মাথা নাড়ানো দেখে জুবাইদা বেগম একটু ধমকের স্বরে বললেন, এই মেয়ে, কথা বলতে জানো না? মাথা নাড়ছো কেন? ধমক খেয়ে ওরি একটু কেঁপে উঠল। তার বাড়িতে মায়ের কাছেও সে ঠিকই এই বিষয়টার জন্য প্রচুর মার খেয়েছে। তবে অভ্যাস তো আর এত সহজে পাল্টানো যায় না। সেও তাই চেষ্টা করেও পারে না। তার মাথা অটোমেটিক নড়ে ওঠে। তাই এবার মুখে বলল, হ্যাঁ নানুমা। এইদিকে জুবাইদা বেগমকে এমন ধমকে কথা বলতে দেখে খাদিজা বেগম উঠে এলেন। ওরির কাঁধ ধরে বললেন, আহ মা, এমন ধমকাচ্ছ কেন বলো তো? ওরি কি তোমাকে আগে দেখেছে নাকি, তাই একটু নার্ভাস? পরপর আবার ওরির দিকে ফিরে বললেন, ওরি মা, কিছু মনে করিস না,
তোর নানুমা এমনই, ধমকেই সবার সাথে কথা বলে। বয়স হয়েছে তো তাই। জোবাইদা বেগম চোখ পাকিয়ে মেয়ের দিকে তাকালেন, ফের দমকে বললেন, আমার কোথায় বয়স হয়েছে হ্যাঁ? আমাকে একদম বয়স্ক বলবি না। আমি তোর চেয়ে জোয়ান এখনও। ওরই মুখ টিপে একটু হেসে ফেলল, তবে কাউকে দেখালো না সেটা। এতক্ষণ এটা বুঝতে পেরেছে জিহাদ ভাই তাকে যতটা ভয় দেখিয়েছিল ততটাও ভয়ঙ্কর না অহন স্যারের নানু। শুধু একটু খিটখিটে মেজাজের, এই আর কি। ওরই নিজেকে সামলে নিয়ে বলল, মামনি কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। এরপর গিয়ে নিজ ইচ্ছাতেই জোবায়দা বেগমের পাশে বসল। তার আগের রূপে ফিরে গিয়ে জোবায়দা বেগমকে বলল, তুমি কিন্তু খুব সুন্দর নানুমা, আমিও তোমার সাথে একমত। মামনির চেয়েও তুমি বেশি জোয়ান। জোবায়দা বেগম যেন পরীর প্রশ্নে সায় জানিয়ে গলে গেলেন। সেভাবেই বললেন, সত্যি বলছিস? ওরই নিশ্চিত মুখে বলল, একদম সত্যি নানুমা। আচ্ছা, বিশ্বাস করলাম, অবশ্যই। জোবাইদা বেগম আর কথা বাড়ালেন না এটা নিয়ে। ওনার নাত বউকে মনে ধরেছে। তিনি তো চিন্তায় ছিলেন কেমন না কেমন মেয়ে জানি আসে তার অহনের জীবনে। তবে মেয়েটাকে এক দেখাতেই ওনার পছন্দ হয়ে গিয়েছে। নরম সরম ভাবের, মিশুক মেয়ে মানুষই তো ওনার পছন্দ। ওর সাথে যেটা একদম মিলে যায়। চৌধুরী বাড়িতে দুপুরে খাবার খেতে বসেছে সবাই। দুপুরে সাধারণত বাড়ির মহিলাগণই বাড়িতে থাকেন। বাকি পুরুষরা একদম সন্ধ্যা থেকে বাড়িতে আসা শুরু করে। তাই এখন খাবার টেবিলে কোনো পুরুষ নেই। অহনও একটু আগে কোথায় জানি বেরিয়ে গিয়েছে, হয়তো ইমার্জেন্সি কোনো কাজ পড়েছে। আপাতত ওরই খাবার টেবিলেই জোবায়দা বেগমের পাশের চেয়ারে বসে বসে ওনার সাথে গল্প করছে। এতটুকু সময়ের মধ্যে দুজন বেশ ক্লোজ হয়ে গিয়েছে একে অপরের সাথে। এটা দেখে তো প্রথমে সবাই হতবাক হয়ে গিয়েছিল। জোবায়দা বেগমের মতো মেজাজি মানুষ নাকি ওর সাথে হেসে খেলে আলাপ করছে, এটা বিশ্বাস হওয়ার মতো কথা? আহা, এখন যদি অয়ন দাদু ভাইটা বাড়িতে থাকতো তখন কত বালা লাগতো কও। জাহানারা বেগমের আক্ষেপে সবার দৃষ্টি সেদিকে গেল। তিনি কিছুক্ষণ চুপ থেকে খাদিজা বেগমের দিকে তাকালেন, ফের বললেন, ও বড় বউ, আবার কল দিয়ে দেহ না, যদি অয়নডা আইয়ে। খাদিজা বেগম হতাশ হয়ে মাথা নেড়ে বললেন, এখন পর্যন্ত আপনার কথায় 3বার কল দিয়ে ফেলেছি মা, আসতে পারবে না মা, ওর পরীক্ষা চলছে। মাঝখান দিয়ে গ্যাপ থাকলেও এখন আসা সম্ভব না। আগামী সপ্তাহে পরীক্ষা শেষ হবে, তখন বোধহয় আসবে। জোবায়দা বেগমও খানিকটা আফসোস করলেন, অয়নটা থাকলে তো ভালো হতো। অহনের মতো অয়নও ওনার খুব আদরের নাতি, যদিও অহনকে উনি একটু বেশি ভালোবাসেন, এটা সবাই জানে। তবে অয়নকেও কম ভালোবাসে না। এদিকে আরশিয়া অয়নের নাম শুনতেই মুখটা বিকৃত করে ফেলল। সে সব ভাইয়ের আদরের হলেও এই অয়ন ভাইটা তাকে একদম আদর করে না। বাড়িতে এলে সারাক্ষণ তার পিছু লেগে থাকবে, আর তাকে এটা ওটা আদেশ দেবে, যেন সে ওনার পার্সোনাল কাজের লোক। একদম বিরক্তিকর। তাই তার জন্য অয়ন যতদিন বাড়ির বাইরে থাকে ততদিনই ভালো। আচ্ছা, সবাই তাহলে খাওয়া শুরু করো, এসব কথা পরে হবে ক্ষণ। খাদিজা বেগমের কথায় আর কেউ দ্বিরুক্তি করল না। খাওয়া দাওয়া শুরু করলো। বাড়ির গিন্নিগণও খাবার টেবিলে বেড়ে দিয়ে খেতে বসে পড়লেন। জোবায়দা বেগমের আজকে বাড়ি চলে যাওয়ার কথা থাকলেও যাবেন না, আগামীকাল সকালের দিকে যাবে। ওরই খেতে খেতে পাশে থাকা রুহির দিকে ঝুঁকলো একটু, বলল, আচ্ছা রুহিপু, নাহিদ ভাই কোথায় গো? নাহিদ ভাইকে তো তেমন বাসায় দেখি না। নাহিদের কথা উঠতেই রুহির মুখে বিরক্তির ছাপ পড়ল, যদিও তা ওরি খেয়াল করেনি। রুহি সেভাবেই বিরক্তিকর স্বরে ওরির উদ্দেশ্যে বলল, হবে হয়তো কোথাও। তাছাড়া জিহাদও তো বাড়িতে নেই। আজকে তো ভার্সিটিও বন্ধ। মনে হয় কোনো কারণে আসে হয়তো বন্ধুদের সাথে। এক্কেবারে বাদর দুটো। সেখানেই খেয়ে দিয়ে ফিরবেনে। ওরি বুঝেছে, এমনভাবে মাথা নাড়ল। এরপর আবার খাওয়াতে মনোযোগ দিল। সে খেয়াল করে দেখেছে নাহিদ ভাই এ বাড়ির অহনের পর দ্বিতীয় অহন যাকে বলে আর কি।
অহন স্যারের মতো নাহিদ ভাইও কোনো দরকার ছাড়া কারো সাথে কথা বলে না। তার সাথেও তো তেমন দেখা হয়নি। একদিন বোধহয় কথা বলেছিল। এরপর যতবার এসেছে একবারও দেখেনি নাহিদ ভাইকে। ওরই বুঝতে পারে হয়তো নাহিদ ভাই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তাই তার সাথে বেশি কথা বলে না। এই জন্য ওরিও কিছু মনে করে না আর এসব নিয়ে। আজকে খুব সম্ভবত ওরিকে এখানে থাকতে হবে, যদিও তার থাকার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জোবায়দা বেগম বলে দিয়েছেন থাকতে হবে, তাই মানা করার উপায় নেই। সময়টা বিকেল 4টা। ওরি চৌধুরী বাড়ির ছাদে বসে রুহির সাথে গল্প করছে। এতক্ষণ নানুমার সাথে ছিল সে, তবে কিছুক্ষণ আগে রুহি গিয়ে ওরি আর আরশিয়াকে টেনে ছাদে নিয়ে এসেছে গল্প করবে। সাথে জিহাদ আর নাহিদকেও ডেকে এসেছে। ওরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে, তাই বলেছে আসবে একটু পর। তবে অহন এখনও বাড়ি ফেরেনি। ওরি শুনেছে তখন খাদিজা বেগমকে কলে বলেছিল ফিরতে সন্ধ্যা হবে। চৌধুরী বাড়ির ছাদটা খুব সুন্দর। একপাশে টুকটাক ফুলের গাছসহ আরও কিছু গাছ লাগানো, আর অপর পাশে একটা দোলনা, সাথে কয়েকটা চেয়ার রাখা, যেন বসে গল্প করা যায়। ওরিদের বাসার ছাদেও কিছু গাছ আছে, তবে এতগুলো না। এই তোরা একটু বস তো, জিহাদ আর নাহিদটা আসছে না কেন? আমি গিয়ে দেখে আসি। কখন ডেকে আসলাম, এখনও আসার কোনো খবর নেই। ওরি আর আরশিয়াকে কথাটা বলেই রুহি উঠে চলে গেল। এদিকে ওরি আর আরশিয়া দুজনেই মুখের ভাবটা অন্যরকম করে আসে, যেন কেউ কাউকে চেনেই না এমন। তার মধ্যে আরশিয়া নিজেকে জোর করে বুঝিয়ে সুজিয়ে ওর দিকে তাকালো। যেহেতু সুযোগ পেয়েইছে, তাহলে ক্ষমাটা চেয়ে নেওয়া যাক। পরে অহন ভাইকে তো আবার বলতে হবে নাকি? যদিও তার ভেতরে ফেটে যাচ্ছে, তবে কিছু করার নেই। অহন ভাই যেহেতু একবার বলেছে, তাহলে এই মেয়েটার কাছে তাকে ক্ষমা চাইতেই হবে। আরশিয়া নিজের মুখে জোরপূর্বক হাসি ফোটানোর চেষ্টা করে একটু গলা খেঁকারে দিয়ে ওরিকে ডাকলো, ওরি। আরশিয়ার ডাকে ওরি এদিকে ফিরল। এতক্ষণ সে পাশে তাকিয়ে তাকিয়ে গাছের ফুলগুলো দেখছিল। কপালে ভাঁজ ফেলে আরশিয়ার দিকে তাকালো। এরপর আরশিয়ার ডাকে প্রত্যুত্তর না দিয়ে বরং স্বাভাবিক গলায় সংশোধন করে দিয়ে বলল, ওরি না, ভাবি হবে এইটা। আরশিয়া ওরির প্রত্যুত্তর দাঁতে দাঁত চেপে ডাকল। এরপর জোর করে ঠোঁটটা প্রসারিত করে বলল, ওই আর কি। ওরি মাথা দুলিয়ে বলল, এরপর থেকে মনে থাকে যেন। পরপর একটু থেমে আবার বলল, কিছু বলবে নাকি? আরশিয়া দুঃখিত হওয়ার ভান করে বলল, আম সরি। অর মানে ভাবি। হুট করে আরশিয়ার মুখে সরি শুনে ওরি হতবম্ব চোখে তার দিকে তাকালো। সে কি ভুল শুনছে নাকি? আরশিয়া তাকে সরি বলছে? আরশিয়া, হঠাৎ সরি কেন? ওই যে কলেজে ছুটির পর সেদিন তোমার সাথে বাজে ব্যবহার করেছিলাম, তাছাড়া সব কিছুর জন্যই। ওরি যথেষ্ট অবাক হলেও আর কিছু বলল না, শুধু মাথা দোলালো। কারো যদি সুবুদ্ধি আসে সেটা তো ভালো, কে জানে আরশিয়ার আবার সুবুদ্ধি কিভাবে আসলো। তবে যেভাবেই হোক তার সাথে লাগতে না আসলেই হবে। এরই মধ্যে সেখানে নাহিদ, জিহাদ ও রুহির আগমন ঘটল। তাদেরকে আসতে দেখে আরশিয়াও আর ওই বিষয়ে কোনো কথা বলল না। নাহিদ আর জিহাদ দুজনেই ওরির সাথে কুশলাদি বিনিময় করল। ওরিও হেসে হেসে সবার সাথে মিষ্টি স্বরে কথা বলল। আর এসব দেখে এদিকে আরশিয়া জ্বলে পুড়ে একাকার হয়ে গেল। তাদের আড্ডা শেষ হলো প্রায় সন্ধ্যা 7টার দিকে। আড্ডা শেষ হতেই আরশিয়া, ওরি আর জিহাদ একে একে বেরিয়ে গেল। রুহিও ছাদ থেকে বাড়ানোর জন্য পা বাড়াবে, তখনই থেমে গেল নাহিদের ডাকে, আপু। রুহি পিছনে ফিরল। নাহিদের দিকে তাকিয়ে বলল, বল, কিছু হয়েছে? নাহিদের মুখটা গম্ভীর, সোজাসুজি স্বাভাবিক স্বরে বলল, আমি বিয়ে করে নিয়েছি। রুহি যেন 420 ভোল্টের ঝটকা খেল। এমনভাবে তাকালো নাহিদের দিকে, অতঃপর হতভম্ব স্বরে আওড়ালো, কি বললি? নাহিদ সেভাবেই প্রত্যুত্তর করল, আমি বিয়ে করেছি আপু। রুহি এক প্রকার দৌড়ে নাহিদের দিকে আসলো। সেভাবেই ধমকে বলল,
কি বলছিস এসব? তুই বুঝে বলছিস? বাবা একবার জানতে পারলে কি হবে? পাগল হয়ে গিয়েছিস নাকি? নাহিদের নির্বিকার স্বর। সেসব আমার দেখার বিষয় না। শিলাকে ওর বাবা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রুহি দুহাতে মাথা ধরে রাখল। তার ভাই যে এটা কি করেছে এখনও সে বুঝতে পারছে না। বাবা জানতে পারলে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটাবে। রুহি জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। বলল, আর কে কে জানে? অহন ভাই আর জিহাদ। আর এখন তোমাকে বললাম। রুহি হতবাক হয়ে বলল, অহন ভাই রাজি হয়েছে কিভাবে? সে কি বাবাকে চেনে না? বাবা কোনো মতেই মেনে নেবে না বিয়ে। তুমি মানাবে আপু? অসম্ভব। আমি নিজেরটাই মানাতে পারিনি, তোরটা কিভাবে মানাবো? তুই এখনও চিনিসনি বাবাকে ভাই, তাই এটা করেছিস। নাহিদ এগিয়ে এসে রুহির মাথায় হাত রাখল। বলল, শান্ত হও আপু, আমাদের তো মা নেই, তাই তুমি আমার আর জিহাদের অভিভাবক। তোমাকেই আমরা মানি, সেই জন্যই তোমাকে বলেছি। এমন হাইপার হইও না। রুহি কেঁদে ফেলল এবার। বলল, তুই জানিস না ভাই, বাবা কতটা ভয়ঙ্কর। তুই জানিস না, নিজের স্বার্থে আঘাত লাগলে উনি না তোকে ছাড়বে আর না তো শিলাকে। নাহিদ দীর্ঘ শ্বাস ফেলল। বলল, আপু, আমি শিলাকে ভালোবাসি। ওনার বিজনেস পার্টনারের মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। তাই এই দিনটা আজ হোক বা কাল, একদিন না একদিন আসতোই। আমি শুধু তোমার কাছে অনুরোধ করব, শিলার পাশে থেকো। রুহি চোখ মুছে নিল। আশ্বাস দেওয়ার মতো করে বলল, সে না হয় থাকলাম, আমার সমস্যা নেই, তবে শিলা আছে কোথায় এখন? চিনি না। অহন ভাই তার কোন ফিমেল কলিগের বাসায় জানি রেখেছে। বলেছে চিন্তা না করতে। বড় বাবাকে মানিয়ে আগামীকাল সকালেই নাকি নিয়ে আসবে। রুহি একটু আশ্বাস হলো। অহন ভাই যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করবে। কিন্তু তার বুক কাঁপা যাচ্ছে না। বাবার কথা চিন্তা করতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। নাহিদ রুহিকে কোনো মতে শান্ত করে নিচে নেমে গেল। সে জানে আগামীকাল চৌধুরী বাড়িতে হুলস্থুল লেগে যাবে। তবে অহন ভাই পাশে আছে বলেই একটু ভরসা। পরদিন সকালে ওরের ঘুম ভাঙল ৮টার দিকে। না না, ঘুম ভাঙেনি, বরং ভাঙানো হয়েছে। আর সেটাও করেছে রুহি। ঘুম থেকে উঠে ওরই কতক্ষণ থম মেরে বিছানায় বসে থাকলো। এরপর বিছানা থেকে নামবে ঠিক এমন সময়ে শুনতে পেল নিচ থেকে বেশ চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। সম্ভবত কেউ অহন স্যার আর নিহাদের ভাইয়ের নাম ধরে চিৎকার করে কিছু একটা বলছে। ওরই তো প্রথমে হক চকিয়ে গেল এত শব্দ শুনে। পরক্ষণে হুড়মুড় করে বিছানা থেকে নামলো। কি হচ্ছে দেখতে হবে তো। এদিকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে সেই কখনোই রুহি দৌড়ে নিচে নেমে গিয়েছে। তার তো এসবের কারণ ইতিমধ্যেই জানা আছে, তাই আর দেরি করেনি। অহন বোধহয় মেয়েটাকে নিয়ে চলে এসেছে। আল্লাহই জানে আজ চৌধুরী বাড়িতে কি হয়। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে তখন থমথমে নীরবতা। বাড়ির সবাই যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে এমন অবস্থা। এ বাড়িতে এর আগে কখনো এমন কাণ্ড হয়নি, তাই বোধহয় কেউ এইসব বিশ্বাস করতে পারছে না। তার ওপর নাহিদের মতো ছেলের থেকে তো আরও আগে না, একটু আগে বাড়ির গিন্নিগণ সকালের ব্রেকফাস্ট খাবার টেবিলে গুছিয়ে রাখছিলেন। আর বাড়ির কর্তাগণ ড্রয়িং রুমের সোফায় বসে নিজ নিজ কাজ নিয়ে আলাপ সারছিলেন। বাড়ির ৩ কর্তাকে সাধারণত এমন সকালবেলায় একসাথে পাওয়া যায়, নয়তুবা পাওয়া যায় না। যে যে নিজ কাজে ব্যস্ত থাকেন। অহনের বাবা ইলিয়াস চৌধুরী আর আরশিয়ার বাবা ইমরান চৌধুরী দুজনের ব্যবসায় একসাথে। ওরা পাইকারি মশলার ব্যবসা করে। ব্যবসাটা তাদের বাপ দাদার আমল থেকেই হয়ে আসছে, সেই সূত্রেই তাদের পাওয়া। অপরদিকে ইব্রাহিম চৌধুরী আবার তাদের সাথে একত্রে ব্যবসা করতে নারাজ। উনি আলাদা পণ্য ইম্পোর্টের কাজ করেন। তাদের এই আলাপ আলোচনার মাঝেই হুট করে ড্রয়িং রুমের মাঝখান থেকে অহনের গলা পেয়ে সবার দৃষ্টি সেদিকে গেল। একটু আগে সবার সামনে দিয়েই অহন সকাল সকাল কোথায় যেন বেরিয়ে গিয়েছে। ইমরান চৌধুরী অবশ্য জিজ্ঞেস করেছিল যে এত সকালে কোথায় যাচ্ছে। অহন প্রত্যুত্তর বলেছিল, কাজ আছে একটু।
এদিকে অহনকে দেখেই ইলিয়াস চৌধুরী সোজা হয়ে বসলেন। ব্যাপারটা উনি জানেন, কিন্তু বাকি দুজনের যেন আশ্চর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। তার কারণ, অহনের সাথে থাকা নাহিদ ও নাহিদের পেছনে গুটিসুটি মেরে থাকা এক নববধূ। একে একে অহনের ডাকে বাড়ির গিন্নিগণও সেখানে উপস্থিত হলেন। সবাইকে সেখানে উপস্থিত দেখে অহন আর কোনো তালবাহানা করল না, সোজাসুজি নিজের মায়ের দিকে এগিয়ে গেল। এরপর নাহিদের পিছনে থাকা মেয়েটাকে দেখিয়ে বলল, ও শিলামা, নাহিদের বিবাহিত স্ত্রী। নাহিদের তো মা নেই, আশা করি তুমি বরণ করে নেবে। খাদিজা বেগম শুধু মুখ হয়ে সব শুনলেন, কোনো কিছু উপলব্ধি করতে পারলেন না বলে মনে হলো। রীতা বেগমের একই অবস্থা। অপরদিকে অহনের মুখে নাহিদের বিয়ের কথা শুনতেই বিস্ময়ে পাথর হয়ে যাওয়া ইব্রাহিম চৌধুরী হুঁশ ফিরল। তিনি গর্জে উঠে অহনের দিকে এগিয়ে এলেন, চিৎকার করে বললেন, এসব কি বলছো? মজা হচ্ছে এটা? অহন দৃষ্টি ফিরিয়ে সেদিকে তাকালো, বলল, কোনো মজা হচ্ছে না চাচা, নাহিদ সত্যিই বিয়ে করেছে। ইব্রাহিম চৌধুরী যেন কিছু বিশ্বাসই করতে পারছেন না। কতক্ষণ হাঁ করে নাহিদ আর অহনকে দেখে এরপর তিনি নিজ পুত্রের দিকে এগিয়ে গেলেন। দুহাত পেছনে রেখে রক্ত লাল চোখে শুধালেন, এসব কি বলছে অহন? তুমি সত্যিই মেয়েটাকে বিয়ে করেছো? নাহিদ একবার পাশে থাকা শিলার দিকে তাকালো, এরপর শিলার হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, হ্যাঁ করেছি। তোমার সাহস কি করে হয় আমাকে না জানিয়ে ওই মেয়েটাকে বিয়ে করার? ইব্রাহিম চৌধুরীর ফের ধমকে নাহিদ একটুও ভড়কালো না, বরং চোখে চোখ রেখে প্রত্যুত্তর করলো, জানানোর সময় হয়নি, নয়তো জানাতাম। ইব্রাহিম চৌধুরী ঠাস করে ছেলের গালে একটা চড় মারলেন। শিলা কেঁপে উঠে চোখ খিঁচে নিল। অপরদিকে রুহি ছলছল চোখে দৌড়ে এসে ভাইকে আগলে ধরল। এদিকে অহন এতক্ষণ পাশে দাঁড়িয়ে থাকলেও এবার এগিয়ে আসলো। ইব্রাহিম চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলল, গায়ে হাত তুলবেন না চাচা, নাহিদ ভুল কিছু করেনি। ইব্রাহিম চৌধুরী অহনের কথার ধার ধারলেন না, বরং চোখ পাকিয়ে অহনের দিকে তাকিয়ে বললেন, তোমার কাছে কিছু জানতে চেয়েছি? বাবা ছেলের মধ্যে তুমি আসার কে? অহন ইব্রাহিম চৌধুরীর এহেন অপমান গায়ে মাখল না। মাথা গরম থাকলে মানুষ কত কথাই বলে, সব ধরতে হয় না। তাই অহন ইব্রাহিম চৌধুরীকে শান্ত করতে বলল, শান্ত হন চাচা, হাইপার হবেন না। ইব্রাহিম চৌধুরী শান্ত হলেন না, ফের তেড়ে এলেন নাহিদের দিকে। তবে অহন মাঝপথে এসে আটকালো, সরে যাও, আপনি শান্ত হন চাচা, বালের শান্ত হব আমি। সরে যেতে বলেছি তোমাকে, মুখ খারাপ করিও না, আজ ওর একদিন কি আমার একদিন। ওর সাহস কি করে হয়? আমি আমার বিজনেস পার্টনারকে এবার কি জবাব দেব? অহন তবুও সরল না, সামনের দিকে তাকিয়ে নিজ বাবাকে ইশারা দিল। ইলিয়াস চৌধুরী এবার এগিয়ে এলেন। ইব্রাহিম চৌধুরীর কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বললেন, শান্ত হ ইব্রাহিম, আমরা বড়রা আছি, মা এখনও বেঁচে আছেন, বাকি সব মাকে জানিয়েই না হয় করব। চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করিস না। ইব্রাহিম চৌধুরী জোরপূর্বক নিজেকে শান্ত করলেন। বড় ভাইয়ের আদেশ বলে কথা। এরপর বড় ভাইয়ের দিকে ফিরে কঠোর কণ্ঠে বললেন, আর যাই হোক, এই মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে কোনো দিনই মানব না। কথাটা বলে ইব্রাহিম চৌধুরী আর দাঁড়ালেন না, গট গট করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ইলিয়াস চৌধুরী একটা দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি চেনেন নিজের ভাইকে, সে যা বলবে তাই, কোনো নড়চড় হবে না কথার। এমন জেদি ও রাগী স্বভাবের। এর জন্য ওনার চিন্তাটাও খুব বেশিই হচ্ছে। যদি এর জন্য কোনো বড়সড় ঝামেলা হয় তাহলে সামলাবেন কিভাবে? না, আর ভাবলেন না তিনি। নাহিদের দিকে ফিরে একটু এগিয়ে গিয়ে বললেন, যা হয়েছে হয়েইছে, প্যানিক করো না, সব ঠিক হয়ে যাবে। যাও, বৌমাকে নিয়ে নিজ রুমে যাও। পরপর শিলার দিকে তাকিয়ে ওর মাথায় হাত রেখে বলল, যাও মা, ভয় পেও না, আমরা সবাই তোমার আপনজন, সব ঠিক হয়ে যাবে। নাহিদ তার বড় বাবার অনুমতি পেয়ে আর দাঁড়ালো না, শিলাকে নিয়ে নিজ রুমে চলে গেল।
তাদেরকে যেতে দেখেই ইলিয়াস চৌধুরী গম্ভীর মুখে বাড়ির অন্য সব সদস্যদের দিকে তাকালেন, যারা এখনও থম মেরেই দাঁড়িয়ে আছে। এরপর সবাইকে এক পলক দেখে নিয়ে গমগমে স্বরে আওড়ালেন, সবাই যার যার নিজের কাজে যাও। আর হ্যাঁ, আজ থেকে শিলা এ বাড়ির নতুন সদস্য হিসেবে যুক্ত হলো। ওকে কেউ অসম্মান করবে না। পরপর অহনের দিকে তাকিয়ে সেভাবেই বললেন, তুমি আমার সাথে এসো, কথা আছে। অহন মাথা নেড়ে বাবার পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন দুপুর 2টো। চৌধুরী বাড়ির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সবাই কেমন চুপচাপই আছে। নতুন বউ মানে শিলাও আর রুম থেকে বের হয়নি। ওরই একবার গিয়ে দেখে এসেছিল বটে, তার সাথে একটু কথা বলেই চলে এসেছে। জোবাইদা বেগম আর জাহানারা বেগম তখন সকালের এসব শুনছেন। জাহানারা বেগম স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। ওনার কথা হলো, ওনার নাতনি যেভাবেই সুখী থাকবে সেভাবেই থাকলেই হলো। তবে জানিয়েছেন একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করে তাদের আত্মীয় স্বজনকে নাহিদের বিয়ের ব্যাপারে জানাতে হবে। ইলিয়াস চৌধুরী আর ইমরান চৌধুরী দুজনেই একমত হয়েছেন প্রস্তাবটাকে। তবে ইব্রাহিম চৌধুরী এখনও মানতে নারাজ। উনি কোনো মতেই এই বিয়ে মানবেন না। অবশেষে জাহানারা বেগম অনেক বুঝিয়ে সুঝিয়ে অনুষ্ঠান করার জন্য রাজি করালেন। ইব্রাহিম চৌধুরী প্রথমে রাজি না হলেও পর মুহূর্তে কী ভেবে যেন রাজি হলেন। সেই থেকেই চৌধুরী বাড়িতে বিয়ে বিয়ে আমেজ বইছে। ওরই নিজেও খুশি, অনেক দিন ধরে বিয়ে খাওয়া হয় না। খাদিজা বেগম বলে দিয়েছেন, যতদিন অনুষ্ঠান চলবে ততদিন তাকে এখানে থাকতে হবে। যতই হোক বাড়ির বড় বউ সে এখন। অপরদিকে অহন স্যারকে ভুলিয়ে তার কলেজ থেকে ছুটি মঞ্জুর করে নিয়েছে সপ্তাহখানেকের জন্য। তাই আপাতত ওরই মুক্ত পাখির মতো উড়ছে। তার মাও তো নেই যে বকবে। এ বাড়িতে তো তাকে কেউ বকেই না। ওরই খুশি মনেই নিচে নামলো। এতক্ষণ সে আর রুহিপু মিলে শপিংয়ের লিস্ট করছিল। ওরই রান্নাঘরের দিকে এগোতেই খাদিজা বেগম কাছে ডাকলো। ওরই গেল, বলল, কিছু লাগবে মামনি? খাদিজা বেগম একটা শ্বাস ফেলে বললেন, না রে মা, কিছু লাগবে না। তবে এই কফিটা একটু অহনকে দিয়ে আয় না, আমি একটু ব্যস্ত আছি। ওরই হক চকালো। আমি? কেন কেন, সমস্যা? না মামনি, তাহলে যা, দেরি করিস না। ঠান্ডা কফি খেতে চায় না ছেলেটা, তাই গরম গরম কফিটা দিয়ে আয়। ওরই বেজায় মনে কফিটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে অহনের রুমের দিকে এগোলো। ধ্যাত, তাকেই কেন এই কাজটা দিতে হলো? ওরই অহনের রুমের সামনে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো। দরজা দেখে বোঝা যাচ্ছে দরজাটা শুধু আটকানো, কিন্তু একেবারে লাগানো না। একটু সময় নিয়ে সে দরজায় নক করলো। সাথে সাথে ভেতর থেকে গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর ভেসে আসলো, কামিন। ওরই নিজেকে সামলে নিয়ে এগোলো। ভেতরে প্রবেশ করতেই দেখলো অহন বসে বসে খাতা দেখছে। আর একটু খেয়াল করতেই দেখলো সেদিন যে কলেজে ক্লাস টেস্ট নিয়েছিল সেই খাতা। এদিকে রুমে কারো আসার শব্দ পাওয়ার পরেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় অহন মাথা তুলে সামনের দিকে তাকালো। ওরিকে দেখতেই তার ভ্রু যুগল কুঁচকে গেল। কপালে ভাঁজ ফেলে বলল, তুমি? ওরি কফির কাপটা দেখিয়ে মিনমিনিয়ে বলল, কফি দিতে এসেছি, মামুনি বলেছে নিয়ে আসতে। অহন স্বাভাবিকভাবেই মাথা নাড়ল, বলল, দাও। ওরি কাপটা এগিয়ে দিল। এরপর যেই না রুম থেকে বেরোতে নেবে তখনই অহন তাকে থামিয়ে দিল। দাঁড়াও। ওরির পা জোড়া থেমে গেল। পিছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু লাগবে? হুম। অহনের সংক্ষিপ্ত স্বর। ওরি শুধালো, কি? তোমাকে? অহনের প্রতি উত্তরে ওরি ঘাবড়ে গেল। তাকে লাগবে মানে? স্যারকে সে যতটা ভালো ভেবেছিল আসলে স্যার আসলে ততটা ভালো না। এদিকে ওরির মুখে প্রতিক্রিয়া দেখে অহন একটু ভ্রু কুঁচকে তাকালো। পর মুহূর্তের কারণ উদ্ঘাটন করতে পেরে নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো তার। সে তো ভুলেই গিয়েছিল আজকের যুগের ছেলে মেয়ে অধিক পাকা। তাই চোখ পাকিয়ে বলল, এই মেয়ে, তোমাকে লাগবে মানে
এদিকে আসতে বুঝিয়েছি, অন্য কিছু বোঝায়নি। ইডিয়েট কোথাকার। ওরই বোকা হাসল, তারপর মাথা নেড়ে এগিয়ে গেল। বিড়বিড় করে বলল, তো সেটা আপনি ভেবে বুঝিয়ে বলবেন না? বন্ধুরা তোমরা একটু কষ্ট করে পড়ে নিও প্লিজ।